প্রিয় দর্শক, সালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় তোমরা সবাই ভালোই আছো। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে আমাদের মাঠের মধ্যে যে 1.5 বিঘা জমি রয়েছে, সেই জমিতে আমরা ধান লাগিয়েছিলাম। সেই ভিডিওটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওটি দেখি। আজকে আমি সেই জমিগুলোতে সার দেওয়ার জন্য সার নিয়ে এসেছি, শুধুমাত্র ইউরিয়া সার। ধান রোপণ করার সময় কোনো পরিমাণে সার ইউজ করা হয়নি, কারণ এই জমিগুলো প্রচণ্ড নিচু এবং অতিরিক্ত বৃষ্টি কিংবা অল্প বৃষ্টি হলেই সেই জমিগুলো জলের তলায় চলে যায়, ফলে ধান নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। এই কারণে আমরা প্রথম দিকে কোনো সার প্রয়োগ করিনি। এখন কিছুদিন চলে যাওয়ার পর ধান ভালোই হয়েছে, আর মোটামুটি এখন বর্ষা কমে গেছে, সেরকম বর্ষা হয়নি, ধান লম্বাও হয়ে গেছে, তাই এখন সার দিতে এসেছি। আমি নিচে একটা প্লাস্টিক পেতে দিয়ে সারগুলোকে সেখানে মেপে মানে এই যে দেখা যাচ্ছে যেটা বর্তনটা, এই বর্তনের মধ্যে মোটামুটি 4.5 কিলো থেকে 4 কিলো হচ্ছে সার ধরে। আমি সেই আইডিয়া করে সারগুলোকে ওখানে নিচে রেখে দিয়ে, আর ধান ক্ষেতের মধ্যে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলোকে দমন করার জন্য আগাছানাশক একটা পাউডার নিয়ে আসা হয়েছে। ওই পাউডারটা ইউরিয়ার সাথে মিক্স করে, ভালো করে মিক্সচার করে আমি সেটাকে আবার সেই ভাড়ার মধ্যে ভরে নিয়ে জমিতে চলে যাই হচ্ছে সারটাকে ছিটানোর জন্য। আমি সেরকমভাবে সার ছিটাও তো জানি না, তবুও আমি সার ছিটাচ্ছি, কারণ বাবা সার ছিটাতে পারবে না এই কারণে। কারণ হচ্ছে ধানগুলো যদি সার ভালো করে ছিটানো না যায়, যদি মনে করো কোথাও কম কোথাও বেশি এরকম পড়ে যায় সারগুলো, তাহলে ধানটা কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাবে, কোথাও আবার গাঢ় সবুজ রং ধারণ করবে, কোথাও হালকা হলদা ভাব থেকে যাবে। তার জন্য চেষ্টা করতেছি যেন আমি ভালো করে সারটাকে পুরো ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। বর্ষাকালীন ধান চাষের মধ্যে সেরকমভাবে খরচ হয় না। অন্যান্য মরশুমে ধান চাষ করতে গেলে যে পরিমাণে খরচ হয় সেই পরিমাণ খরচ হয় না। খরচ হয় কিন্তু সেই পরিমাণ খরচ হয় না, খরচটা কম হয়। কিন্তু কম হলে কী হবে, এই ধান চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি রিস্ক থাকে। আর বিশেষ করে নিচু এলাকা যে সমস্ত জমিগুলো রয়েছে কিংবা বন্যা এলাকাভুক্ত জমিগুলো রয়েছে, সেখানে তো মানে প্রচণ্ড ভয় থাকে যে ধান হবে কি হবে না। সেই হিসাবে আমাদের জমিগুলো হচ্ছে ধান হওয়ার চান্স আছে কিনা সে আল্লাহ পাক ভালো জানে। তো তারপরেও আমরা চাষ করতেছি, কারণ কৃষকদের তো একটা ধর্ম রয়েছে, ধান হোক কিংবা না হোক, ফসল হোক বা না হোক, কৃষককে চাষ করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যমতো যতটুকু ভালোভাবে সার ছিটার চেষ্টা করতে পেরেছি আমি সার ছিটিয়ে দিলাম। এখন ভাবলাম একটু বিলের জলে নামি দেখি যে খাওয়ার কিছু পাওয়া যায় কিনা সেখানটায়, কারণ একটু পেটে খিদা পেয়েছিল আর একটু এক্সাইটেডও ছিলাম যে জলে নামি দেখি কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। আমাদের তারা শাপলা ফুল, লাল শাপলা ফুল, সাদা শাপলা ফুল সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে মাঠে আসছি, তখন তো বলেছিলাম যে গাছগুলো সবেমাত্র জন্ম নিয়েছে, বড় হয়নি। এখন গাছগুলো বড়ও হয়েছে এবং সাথে ফল হয়েছে, খেতে কিন্তু সেই সুস্বাদু এই ফলগুলো। এই যে এটা হচ্ছে শালুক, এখানে হয়তো শালুক আছে না, নিচে যেটা মাটির নিচে যে ফলটা হয় সেই ফলটা এখনো বড়ই হয় নাই, একটু ছোট আছে। এটা ফুল, এই যে তারা শাপলা ফুল সাদা রঙের, এই তারা শাপলা ফুল, এই যে ফল, এই যে ফল খেতে খুব সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমাদের গ্রামের কত সুন্দর সুন্দর ফল জলের মধ্যে জন্মাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন জলের নিচে এই যে ফলগুলো রয়েছে, ফলগুলো আবার 3টে কালারের হয়। এর ভেতরে ছোট ছোট বীজ থাকে, যে বীজগুলো হচ্ছে খয়েরি কিংবা লাল কালারে, সেগুলো হালকা তিতা টাইপের হয়, সেটা আমরা খাই না, সেটা হচ্ছে ফেলে দিতে হয়। আর যেটা হচ্ছে কালো কালারের ফল হয়, বীজগুলো থাকে, সেটা হচ্ছে খাইতে টেস্টি হয়। তো আমরা ছোটোবেলায় কী করতাম, এই ফলগুলো মাঠ থেকে বিল থেকে তুলে নিয়ে আসতাম, তুলে নিয়ে এসে সেগুলোকে রাত্রেবেলায় হচ্ছে রেখে দিতাম পুরো রাত্রে শীতে, আর সেটা হচ্ছে ভোরের দিকে সেটা সূর্যের তাপে ফুটে যেত। মানে হচ্ছে ওর ভেতরে যে শক্ত সাদা আবরণটা রয়েছে, এই আবরণটা ফেটে বীজগুলো বাইরে বেরিয়ে আসতো, তখন সেটা খেতে টেস্ট বেশি হতো। তো যাই হোক প্রিয় দর্শক, এখান থেকে আজকের ভিডিও আমি শেষ করতেছি। তোমরা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকো।